अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन তসমৈ শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব প্রথম ভাগের পরিশিষ্টর দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ অশ্বিনীকুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন 1881, দেবেন্দ্রনাথ ঠাকুর, অচলানন্দ, শিবনাথ, হৃদয়, নরেন্দ্র, গিরিশ। প্রাণের ভাই শ্রীম, তোমার প্রেরিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতীয়ার দিন শেষ করেছি। ধন্য তুমি, এত অমৃত দেশময় ছড়ালে। যাক, তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে, তাই জানাবার একটু চেষ্টা করি। কিন্তু আমি তো আর শ্রীমের মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন, তারিখ, মুহূর্ত আর শ্রীমুখ নিশ্চিত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখব। যতদূর মনে আছে লিখে যায়, হয়তো একদিনের কথা আরেক দিনের বলে লিখে ফেলব। আর কত ভুলে গেছি। বোধহয় 1881 সালের শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন। সেদিন কেশববাবুর আসিবার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়া ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম, পরমহংস কোথায়? তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়া ঠেসান দেয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন, এই পরমহংস। কালা পেড়ে ধুতি পরা আর তাকিয়া ঠেসান দেয়া দেখে ভাবলাম, এ আবার কীরকম পরমহংস। কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে, আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধা চিত হয়ে তাকিয়ায় ঠেসান দেয়া হয়েছে। মনে হলো এর কখনো বাবুদের মতো তাকিয়া ঠেসান দেয়া অভ্যাস নাই। তবে বোধহয় ইনি পরমহংস হবেন। তাকিয়ায় অতি নিকটে তাহার ডান পাশে একটি বাবু বসে আছেন। শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরেই রাজেন্দ্রবাবুকে বললেন, দেখ দেখিন কেশব আসছে কিনা। একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে বললেন, দেখো, আবার দেখো। এবারও একজন দেখে এসে বললেন, না। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের উপর পড়ে পাত, রায় বলে ওই এলো বুঝি প্রাণনাথ। হ্যাঁ, দেখো, কেশবের চিরকালই কি এই রীতি? আসে আসে, আসে না। কিছুকাল পরে সন্ধ্যা হয় হয়, এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত। এসে যেমন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, উনিও ঠিক তদ্রূপ করে একটু পরে মাথা তুললেন। তখন সমাধিস্থ। বলছেন, রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন, আমি কিনা বক্তৃতা করব। তা আমি পারবো টারবনি। করতে হয় তুমি করো, আমি ওসব পারবো নি। ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন, আমি তোমার খাবো দাবো থাকবো, আমি তোমার খাবো শোবো আর বাজছে যাব।
আমি ওসব পারবো নি। কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন। একবার ভাবের ভরে আহ আহ করছেন। আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি, এ কি ঢং! আর তো কখনো এমন দেখি নাই। আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই। সমাধি ভঙ্গের পরে কেশববাবুকে বললেন, কেশব, একদিন তোমার ওখানে গেছিলাম। শুনলাম তুমি বলছো ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। আমি তখন উপর পানে তাকাই, অর্থাৎ যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলোকগণ বসেছিলেন, আর ভাবি তাহলে এদের দশা কি হবে। যদি সত্যি সত্যি তোমরা সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ো, তাহলে এই যে স্ত্রীলোকগণ আছে তাদের অবস্থা কি হবে? তাদের তো সব ভুলে যাবে। তারা কি করবে? তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে গিয়ে কি করে গিয়ে পড়বে? সেই নেউলের মতো পেছনে বাঁধা ইট কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসলো, কিন্তু থাকবে কেমন করে? ইটে টানে আর ধূপ করে নেমে পড়ে। তোমরাও একটু ধ্যান ট্যান করতে পারো, কিন্তু দারাসুত ইট টেনে আবার নামিয়ে ফেলে। তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে, আবার উঠবে, আবার ডুব দেবে, আবার উঠবে, এমনি চলবে। তোমরা একবারে ডুবে যাবে কি করে? কেশববাবু বললেন, গৃহস্থের কি হয় না? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র 2-3 বার বলে উদ্দেশ্য কবার প্রণাম করলেন। তারপর বললেন, তা জানো, একজনের বাড়ি দুর্গোৎসব হতো, উদে আসতো, পাঁঠা বলি হতো। কয়েক বছর পরে আর বলির সে ধুমধাম নাই। একজন জিজ্ঞাসা করলে, মশাই, আজকাল যে আপনার বাড়ির বলির ধুমধাম নাই? সে বললে, আরে এখন যে দাঁত পড়ে গেছে। দেবেন্দ্র এখন ধ্যান ধারণা করছে, তা করবেই তো। তা কিন্তু খুব মানুষ। দেখো দেখো, যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ভাবের ডাবের মতো। নারকেল যতদিন ডাব থাকে তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই। আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো। ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায়। শ্বাসটা ভিতরে ঢপর ঢপর করে, আত্মা হয় আলাদা, শরীর হয় আলাদা, দেহটার সঙ্গে যোগ থাকে না। ওই যে আমিতে, ওটাতেই বড় মুশকিল বাধায়। শালার আমি কি যাবেই না? এই পোড়ো বাড়ি অসত্য গাছ উঠেছে, খুঁড়ে ফেলে দাও। আবার পরদিন দেখো এক ফেকড়ি গজিয়েছে। ওই আমিও অগ্নি ধারা। পেঁয়াজের বাটি 7 বার ধো, শালার গন্ধ কি কিছুতেই যাবে নি? কি বলতে বলতে কেশববাবুকে বললেন, হ্যাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই। বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, এক পা ফেলে আরেক পা ফেলতেই উফ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক, ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে।
এরা বলে ঈশ্বর নাই। 1 কি 1.5 ঘন্টা পরে কীর্তন আরম্ভ হলো। তখন যা দেখলাম তা বোধহয় জন্ম জন্মান্তরেও ভুলব না। সকলে নাচতে লাগলেন, কেশবকেও নাচতে দেখলাম। মাঝখানে ঠাকুর, আবার সবাই তাকে ঘিরে নাচছেন। নাচতে নাচতে একবারে স্থির, সমাধিস্থ। অনেকক্ষণ এইভাবে গেল। শুনতে শুনতে, দেখতে দেখতে বুঝলাম এ পরমহংস বটে। আরেকদিন বোধহয় 1883 সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম। সেদিন তাদের দেখে বললেন, এরা এসেছেন কেন? আমি, আপনাকে দেখতে। ঠাকুর বললেন, আমায় দেখবে কি? এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না। আমি বললাম, এরা তা দেখতে আসে নাই, আপনাকে দেখতে এসেছে। ঠাকুর বললেন, তবে এরা বুঝি চকমকির পাথর, ভিতরে আগুন আছে। 1000 বছর জলে ফেলে রাখো, সে যেমন ঢুকবে তেমনি আগুন বেরোবে। এরা বুঝি সেই জাতীয় জীব। আমাদের ঠুকলে আগুন বেরোয় কই? আমরা এই শেষ কথা শুনে হাসলাম। সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই, তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল। আরেকদিন গেছি, প্রণাম করে বসেছি। বলিলেন, সেই যে কাক খুললে ফস ফস করে উঠে, একটু টক, একটু মিষ্টি আর একটা এনে দিতে পারো? আমি বললাম, লেমনেড। ঠাকুর বললেন, আনো না, মনে হয় একটা এনে দিলাম। এদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না। কয়েকটি প্রশ্ন করেছিলাম, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর, কই আর আছে। কেশব সেনের বাড়ির চচ্চড়ি খেয়েছি, তবু একদিনের কথা বলছি। একটা লম্বা লোক দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল, তা কেমন খেতে ইচ্ছা হলো না। আবার একটু পরে একজন তারই কাছে থেকে বরফ নিয়ে এলো, কেচর মেচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। যেমন নারকেল গাছ, তাল গাছ বড় হয়, বেললো তো আপনি খসে পড়ে। জাতিভেদ তেমনি খসে যায়, টেনে ছিঁড়ো না ওই সালাদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, কেশববাবু কেমন লোক? ঠাকুর বললেন, ওগো, সে দৈবী মানুষ। আমি আবার বললাম, আর তৈলক্যবাবু? ঠাকুর বললেন, বেশ লোক, বেড়ে গায়। আমি তখন বললাম, তাহলে শিবনাথ বাবু? ঠাকুর বললেন, বেশ মানুষ, তবে তর্ক করে যে। আমি তখন বললাম, হিন্দুতে আর ব্রাহ্মতে তফাৎ কি? তিনি বললেন, তফাৎ আর কি, এখানে রোশন চৌকি বাজে, একজন সানাইয়ের ভো ধরে থাকে আর একজন তারই ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদি রং পরং তুলে নেয়। ব্রাহ্মণরা নিরাকার ভোঁ ধরে বসে আছে, আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে। জল আর বরফ নিরাকার আর সাকার। যা জল তাই ঠান্ডায় বরফ হয়, জ্ঞানের গরমিতে বরফ জল হয়, আর ভক্তির হিমে বরফ হয়। যখন জ্ঞান গরম হয়ে যায়, জ্ঞানে গরম হয়ে যায়, তাতে জল জমে
বরফ গলে জল হয়ে যায়। আবার ভক্তির ঠান্ডা হিম যখন হয়ে যায় তখন সেই জলই আবার বরফ হয়ে যায়। সেই একই জিনিস নানা লোকে নানা নাম করে। যেমন পুকুরের চারিপাশ 4 ঘাট, এই ঘাটের লোক জল নিচ্ছে, জিজ্ঞাসা করো বলবে জল। ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি। আরেক ঘাটে ওয়াটার, আরেক ঘাটে অ্যাকোয়া। জল তো একই। বরিশালে অচলানন্দ তীর্থাবধূতের সঙ্গে দেখা হয়েছিল, বলাতে বললেন, সেই কোতরঙ্গের রামকুমার তো? আমি বললাম আগে হ্যাঁ। ঠাকুর বললেন তাকে কেমন লাগলো? আমি বললাম খুব ভালো লাগলো। ঠাকুর তখন বলিলেন, আচ্ছা সে ভালো না আমি ভালো? আমি বললাম তার সঙ্গে কি আপনার তুলনা হয়? তিনি পণ্ডিত বিদ্বান লোক, আর আপনি কি পণ্ডিত জ্ঞানী? উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন। 1-8 মিনিট পরে আমি বললাম, তা তিনি পণ্ডিত হতে পারেন, আপনি মজার লোক, আপনার কাছে মজা খুব। এইবার হেসে বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ। আমায় জিজ্ঞাসা করলেন, আমার পঞ্চবটি দেখেছ? বললাম আগে হ্যাঁ। সেখানে কি কি করতেন তাও কিছু বললেন। সেই নানাভাবে সাধনের কথা, ন্যাংটার কথাও বললেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে পাবো কি করে? তিনি উত্তর দিলেন, ওগো সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে। লোহার গায়ে কাদামাখা থাকলে লাগতে পারে না, সে সবসময় আমাদের টানছে চুম্বকের মতো। কিন্তু যাদের গায়ে কাদামাখা আছে তারা চুম্বকে যে লাগতে পারে না, অর্থাৎ ঈশ্বরের গায়ে যে লাগতে পারে না, ঈশ্বরকে দর্শন করতে পারে না। কানতে কানতে যেমন কাদাটুকু ধুয়ে যায় অমনি টুক করে লেগে যায়। মনের যত ময়লা সে কান্নার মাধ্যমে যদি ধুয়ে যায় তাহলে যে ঈশ্বরের পাদপদে সে পৌঁছে যায়। আমি ঠাকুরের উক্তিগুলো শুনে শুনে লিখছিলাম। বললেন, হ্যাঁ দেখো, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘোটো, সিদ্ধি খাও। এরপর আমায় বললেন, তোমরা তো সংসারে থাকবে, তা একটু গোলাপি নেশা করে থেকো। কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে। তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে খেয়ে খেয়ে ন্যাংটা ভ্যাংটা হয়ে পড়ে থাকবে। সংসারে থাকবে তো একখানি আম মোক্তার নামা লিখে দাও, বকলম দিয়ে দাও, উনি যা হয় করবেন। তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো। বাবু ছেলেপুলেকে কত আদর করছে, নাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে, যেন তারই ছেলে। কিন্তু মনে মনে জানছে এ আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয়, ওই তেল মেখে নিও, আর তাহলে সংসারে জড়াবে না, লিপ্ত হবে না। এতক্ষণ মেঝেয় বসে কথা হচ্ছিল, এখন তক্তপোষের উপর উঠে লম্বা হয়ে শুলেন। আমায় বললেন, হাওয়া করো। আমি হাওয়া করতে থাকলাম।
চুপ করে রইলেন। একটু পরে বললেন, বড্ড গরম গো, পায়খানা একটু জলে পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শক্ত আছে দেখছি। হেসে বললেন, কেন থাকবেনি, কেন থাকবেনি? আমি বললাম, তবে থাক থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয়। শেষবার যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে, তৃতীয় ভাগ 16 খণ্ডে উল্লেখ করেছ, সেইবার আমার স্কুলের হেডমাস্টার নিয়ে গিয়েছিলেন তার বিএ পাস করার অব্যবহিত পরে। এইবার সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার ইটি পেলে কোথায়? বেড়ে তো। ওগো, তুমি তো উকিল, উহ, বড় বুদ্ধি। আমায় একটু বুদ্ধি দিতে পারো? তোমার বাবা যে সেদিন এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে কেমন দেখলেন? বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললাম, আবার দেখা হলে হিজিবিজিটা ছাড়িয়ে দেবেন। একটু হাসলেন। আমি বললাম, আমাদের গোটা কথা শোনান। বললেন, হৃদয়কে চেনো? আমি বললাম, আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর বললেন, হৃদে বলতো, মামা, তোমার বুলিগুলি সব এক সময়ে বলে ফেলো না, ফিবার এক বুলি কেন বলবে? আমি বলতাম, তা তোর কী রে শালা, আমার বুলি আমি লক্ষ্যবার ওই এক কথা বলবো, তোর কী রে? আমি হাসতে হাসতে বললাম, তা বটেই তো। কিঞ্চিত পরে বসে ওং ওং করতে করতে গান ধরলেন। ডুব 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 সাগরে আমার মন, দু এক পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব। তারপর সমাধি ভঙ্গ হলো, পায়চারি করতে লাগিলেন। ধুতি পরা ছিল, তা 2 হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপর তুলেছেন। এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে খানিকটা অমনি পড়েছে। আমি আর আমার সঙ্গী টেপাটেপি করছি আর চুপি চুপি বলছি, ধুতিটি পরা হয়েছে ভালো। একটু পরেই তুই শালা ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন, দিয়ে দিগম্বর হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, এই ছাতা লাঠি তোমাদের? আমি বললাম, না। অমনি বললেন, আমি আগেই বুঝেছি এ তোমাদের নয়। আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি। সে একটা লোক হাউমাউ করে কতগুলো গিলে খেয়ে গেল, এ তারই নিশ্চয়ই। কিছুকাল পরে ওই ভাবে খাটের উত্তর পাশে পশ্চিম মুখ হয়ে বসে পড়লেন। বসে আমায় জিজ্ঞাসা করলেন, ওগো, আমায় কি অসভ্য মনে করেছ? আমি বললাম, না, আপনি খুব সভ্য। আবার এই জিজ্ঞাসা করছেন কেন? ঠাকুর বললেন, আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে। ওরা এলে কোনো রকম একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরিশ ঘোষকে চেনো? আমি বললাম, কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে? ঠাকুর বললেন, হ্যাঁ, আমি দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর বললেন, ভালো লোক। আমি বললাম, শুনেছি মদ খায় নাকি? ঠাকুর, খাক না খাক না, কদিন খাবে? ঠাকুর বললেন, তুমি নরেন্দ্রকে চেনো? আমি বললাম, আজ্ঞা না। ঠাকুর বললেন, আমার বড় ইচ্ছা তোমার সঙ্গে তার একটু আলাপ হয়। সে বিএ পাস করেছে, বিয়ে করেনি। আমি বললাম, যে আজ্ঞা, আলাপ করব। ঠাকুর বললেন, আই রামদত্তের বাড়ি কীর্তন হবে, সেইখানে দেখা হবে।
সন্ধ্যার সময় সেইখানে যেও। আমি বললাম, যে আজ্ঞা। ঠাকুর আবার বললেন, যাবে তো, যেও কিন্তু। আমি তখন বলিলাম, আপনার হুকুম হলো, তা মানব না, অবশ্যই যাব। ঘরে ছবি কখনা দেখলেন, পরে জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? আমি বললাম, শুনতে পাই পাওয়া যায়। ঠাকুর বললেন, সেই ছবি একখানি আমায় দিও তো। আমি বললাম, যে আজ্ঞা, যখন এবার আসবো নিয়ে আসবো। আর দেখা হলো না। আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই। সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম। নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন। নরেন্দ্র তার ডান পাশে, আমি সম্মুখে। নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন। নরেন্দ্র বললেন, আজ আমার বড় মাথা ধরেছে, কথা কইতে ইচ্ছে হচ্ছে না। আমি বললাম, থাক, আর একদিন আলাপ হবে। সেই আলাপ হয় 1897 সনের মে কি জুন মাসে আলমোড়ায়। ঠাকুরের ইচ্ছা তো পূর্ণ হতেই হবে, তাই 12 বছর পরে পূর্ণ হলো। আহা, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটিয়াছিলাম। কখনো তার বাড়িতে, কখনো তা আমার বাড়িতে। আর একদিন নির্জনতাকে নিয়ে একটি পর্বত শৃঙ্গে, আর তার সঙ্গে পরে দেখা হয় নাই। ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারের দেখা। ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি। কেমন বেয়াদবের মতো কথা বলেছি। সম্মুখ থেকে সরে এলে মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি, তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্য মৃতবর্ষী হাসিটুকু যতনে পেটরায় পুরে রেখে দিয়েছি। সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সে হাসিচ্যুত অমৃত কোনায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে হিস্যমি চ মুহুর্মুহু হিস্যমি চ পুনঃ পুনঃ। আমারই তো যদি এই, এখন বুঝো তুমি কেমন ভাগ্যধর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।